বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অফ অনার। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক। দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, রান্নার চুলা চালাতে না পেরে ভোগান্তি। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, অনেক জায়গায় বন্ধ। শিল্পাঞ্চলে অর্ধেকে নেমেছে উৎপাদন, বাড়ছে লোডশেডিং। এখন এখানে যে প্রায় 3.5 ঘন্টার মতন বসে 200 টাকা গ্যাস পাইছি। ভোগান্তি তো হইতেছে, জমা উঠাইতে পারতেছি না। ভাড়া দিনে 2 বার পাম্পে ঢোকা লাগে। গ্যাসের চাপ কম থাকার জন্য অনেক সময় লাগতেছে, গাড়িতে গ্যাস ঢুকছে না। হাসিনা সরকারের সময় অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনার অভাবে গ্যাস সংকট। 34 সালের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের 60,000 কোটি টাকার তহবিল। 3 দশকেও পূর্বাঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন নেই। 21,000 প্লটের বিপরীতে মাত্র 3 শতাধিক স্থাপনা নির্মাণ। উত্তর সিটিতে যুক্ত হওয়ায় ঢেলে সাজানো উদ্যোগ। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। সাগরে মাছ শিকারে যেতে পারছে না উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। ভারতে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনকারীদের ফুটেজ দেখে 3,000 শিক্ষার্থীকে শনাক্ত। বিহার, বাংলা সহ বিভিন্ন রাজ্যে ধরপাকড়। আটকদের মুক্তি দিতে ককরোচ জনতা পার্টির আলটিমেটাম। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়ে বঙ্গভবনে প্রথম অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তাকে গার্ড অফ অনার দেয়া হয়। দিনের শুরুতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিস্তারিত প্রতিবেদনে। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন সিএসি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইন অনুযায়ী আমাদের ওখানে আইনেই বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করার জন্য যে তারিখটা ঠিক করা বা প্রসিডিউরাল ম্যাটার্সগুলো ওখানে বলা আছে। ওখানে বলা আছে যে স্পিকারের সাথে পরামর্শক্রমে আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন, কোনো অসুবিধা নাই। এটা আমরা পরবর্তী এখন আমরা জানিয়ে দেব। এখন আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে প্রসিডিউরাল বিষয়গুলো নিয়ে, বিস্তারিত আলোচনা হয়েছে। এটা প্রাথমিক আলোচনা। না, আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই। এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে ওই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। তো এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে, এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসাবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশন সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না, এখন ঠিক করি। 90 দিনের মধ্যে নির্বাচন করার যে বাধ্যবাধকতা আছে, আমরা বলেছি আমরা প্রস্তুত। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা বিশেষ প্রস্তুতির ব্যাপার আছে, কারণ আমাদের অধিকও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা
করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা ইলেকশন ভোটার তালিকা নিয়ে কোনো আলোচনা হয়েছিল? ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। সংসদ অধিবেশনের মধ্যে কি নির্বাচন হবে স্যার? সংসদ অধিবেশনের মধ্যে কি রাষ্ট্রপতি নির্বাচনটা সম্ভব স্যার? না, সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। সাতক্ষীরার 4 আসন নিয়ে গাজী নজরুল ইসলাম নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয় না। আপনাকে ধন্যবাদ। বক্তব্য রাখছিলেন সিএসি, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, শুরুতে যে বিষয়টি বলছিলাম, বঙ্গভবনে প্রথম অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। দিনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এই নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে মঙ্গলবার সকালে বঙ্গভবনে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় পিজিআরের একটি অশ্বারোহী দল তাকে বরণ করে নেন। অভ্যর্থনা জানিয়ে দলটি বঙ্গভবনের মূল ফটক থেকে ভেতরে নিয়ে যান। সেখানে গার্ড অফ অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রপতির দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন তিনি। সংশ্লিষ্টরা বলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আরিফ হোসেন, এখন, ঢাকা। বঙ্গভবনে প্রথম অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আর কি আনুষ্ঠানিকতা রয়েছে আজকে জানাবেন? যুথিকা, আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত চলছে। আমরা দেখেছি তিনি 11:06 প্রথমে বঙ্গভবনের যে মূল ফটক রয়েছে সেখান থেকে ঢোকেন বঙ্গভবনের ভেতরে। এ সময় তার পিজিআর এর একটি অশ্বারোহী দল তাকে এখানে গ্রহণ করেন। এরপরে তাকে গার্ড অফ অনার, পরবর্তীতে যারা বঙ্গভবনের কর্মকর্তা ছিলেন তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপরে সাংবিধানিক শূন্যতা সেটি যাতে কোনোভাবেই না হয়, এজন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ সেটি ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে বিভিন্নভাবে আলোচনা করছেন এবং দৈনিক যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তিনি আজকে এখানে করবেন। আমরা একটি বিষয়ে জানতে পেরেছি যে হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু 3 মাস থাকবেন এবং এই 3 মাসের সাংবিধানিক শূন্যতা যেটি তৈরি যাতে না হয় সেজন্য তিনি কাজ করে যাবেন এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করেই তিনি এখান থেকে বিদায় নেবেন। যদিও এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন যে গত শুক্রবার শারীরিক অসুস্থতার কথা বলে শাহাবুদ্দিন চুপ্পি 22তম যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এরপরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। তিনি 3 মাস দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতির এই যে নির্বাচনটি সেই নির্বাচনটি কিন্তু হয়ে গেলে তারপরে তিনি দায়িত্বভার অন্যদের হাতে দিয়ে তারপরে চলে যাবেন। যদিও এখন পর্যন্ত দিনের যে কার্যবলী সেই কার্যবলীতে তার যে দাপ্তরিক কাজ রয়েছে অথবা তিনি যে পরিদর্শন করেছেন, একটি বিষয় কিন্তু আপনাকে জানিয়ে রাখি জ্যোতিকা, তিনি এখানে পরিদর্শন বইতে কিন্তু স্বাক্ষর করবেন, কারণ যেহেতু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মূল যারা রাষ্ট্রপতি ছিল 22 জন তাদের মধ্যে না, সেজন্য তিনি পরিদর্শন বই যেটি রয়েছে সেটিতে স্বাক্ষর করবেন, এটা আমরা জানতে পেরেছি যখন তিনি চলে যাবেন। তবে এখন পর্যন্ত 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। তিনি প্রথম দিনের যে কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা করছেন। তিনি দুপুর 2টা পর্যন্ত এখানে থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে। এখন বিভিন্ন ধরনের কর্মকর্তা রয়েছে তাদের সাথে মত বিনিময় করছেন। পরবর্তী রাষ্ট্রপতির যে বাসভবন রয়েছে, বাসভবনের তার শয়নকক্ষ থেকে শুরু করে আশপাশে যে কক্ষ রয়েছে বিভিন্ন ধরনের, সেগুলো তিনি ঘুরে
দেখবেন এটাও আমরা কিন্তু জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা দেখেছি প্রথম দিনের অফিস করছেন হাফিজউদ্দিন আহমেদ এবং সেই অফিস তিনি 2টা পর্যন্ত করতে পারেন। তবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবে তা নিয়ে কিন্তু বাজারে একটি জল্পনা কল্পনা রয়েছে। সেই জল্পনা কল্পনার অবসান কবে ঘটবে সেটাই এখন দেখার বিষয়। জ্যোতিকা, বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে প্রেস ব্রিফিং করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাদের কাছ থেকে আসলে কোনো তথ্য আপনি যে বাহিনীর কথার প্রতি অভিযোগ করা হচ্ছে সেই বাহিনীর প্রতি অভিযোগ সেই রকম কোনো কিছু তাদের দিক থেকে আমি নিশ্চিত করা হয়নি। আমি এটা জানতে পারলাম, আমি এটুকুই জানালাম। এবং আমি আপনার এই ব্যাপার আজকেও যেহেতু উনি এখনো যেহেতু নিখোঁজ আছেন এবং আমিও মনে করি যে মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট দেওয়া দরকার। কারণ ওই যে বলেছি, যদি সেটা এই বাহিনীর না হয়ে থাকে সরকারেরই দায়িত্ব তাকে খুঁজে বের করা। আমি আজই আবারও কথা বলবো এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেখান থেকে আমি একটা স্টেটমেন্টের ব্যবস্থা করব। আমি আবারও বলি, প্লিজ এখনই এটাকে গুম আমরা না বললে ভালো হবে। আমরা এটা বলতে চাই যে মন্ত্রণালয়ের অধীনে এই ঘটনা ঘটেছে বলে, বাহিনীর ঘটনা ঘটেছে এই যে মন্ত্রণালয়ের অধীনে, সেটার মন্ত্রী নিজে গুম ছিলেন। মানে এখানে গুমের সাথে ভিকটিম বহু মানুষ, তাদের রিলেটিভ এই সরকারে পার্লামেন্টে আছে। এই মারাত্মক অপরাধটার সাথে সরকার জড়িত হবে এটা কোনোভাবেই সম্ভব বলে আমি মনে করি না। আবার জনগণের দিক থেকে এই চাপটাও জরুরি। একজন মানুষকে পাওয়া যাচ্ছে না এবং পরিবার অভিযোগ করছে, এই অভিযোগটা তলিয়ে দেখা, খতিয়ে দেখা এবং সেটার ব্যাপারে ব্যাখ্যা করা সরকার করে নাই। কিন্তু সরকারকে তো আসলে খোঁজার চেষ্টা বা সেটার আপডেট জনগণকে বা বিশেষ করে পরিবারকে দেয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি সেই ব্যাপারটা নিশ্চয়ই দেখব। এটা প্রথম না, একটাও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই জিনিসগুলো এখানে আসলে বাংলাদেশে শেষ হওয়া উচিত হবে। আমরা খবরে দেখলাম যে এখনো জুলাই চত্বর পরিপূর্ণভাবে রান করার মতো অবস্থা করছে। সেক্ষেত্রে 5 আগস্ট আসলে উদ্বোধন হতে যাচ্ছে। এখানে আমি যেহেতু ঘটনাচক্রে ওই মিনিস্ট্রির সাথেও কাজ করি এবং জাদুঘরের সাথেও আমি ব্যক্তিগতভাবে গত বেশ কয়েকদিন ধরে ব্যস্তই আছি। কিছু কিছু ইনকমপ্লিট বিষয় ছিল, সেগুলো আমরা শেষ করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। উদ্বোধন হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক মতো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। 5 তারিখে এটা উদ্বোধন হতে যাচ্ছে। এর আগে আপনি একবার নির্বাচনী কমিশনের বরাদ দিয়ে বলেছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য শিডিউল আগস্টে হতে পারে এবং অক্টোবরে করতে হবে। তো এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচনটা সরকারের সিদ্ধান্তের একটি বিষয় আছে, তো শেষ পর্যন্ত সিদ্ধান্তটা সরকারের সিদ্ধান্ত হচ্ছে এই বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সরকার শুরু করবে, সরকার শুরু করতে চায়। এটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব এটা বলেছেন। তো ওই সময় যদি শুরু হয় তার মানে বাই ডিসেম্বর এটা শুরু হবে। এবং এটাও জানিয়েছিলাম এটা শুরু হলে অনেকগুলো ইউনিয়ন পর্যন্ত তো অনেকগুলো নির্বাচন 1 বছরের মতো সময় লাগবে। শুরু হওয়ার পরে 1 বছরের মধ্যে এটা সম্পন্ন হবে। সরকারের ওই অবস্থানটা এখনো বলবৎ আছে। ব্রিফ করছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তীব্র গ্যাস সংকটে ভুগছে নগরবাসী। যানবাহন থেকে রান্নার জ্বালানি, গ্যাস সরবরাহের অভাবে নাকাল জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিরপুরের 60 ফিট এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। বাসাবাড়িতে গ্যাসের চাপ কেমন দেখছেন? জ্যোতিকা, এর আগে সংবাদে যুক্ত হয়ে আমরা যেমন ফিলিং স্টেশন দেখিয়েছিলাম, এবারে আমরা বাসাবাড়িতে এসেছি, আবাসিক এলাকায় এসেছি। সেখানে এসেও বেশ নাকাল অবস্থা দেখেছি। যারা আসলে মধ্যবিত্ত থেকে শুরু করে অন্যান্যরা যারা বলছেন, একই তো গ্যাসের সংকট, তাতেই এখানে আরেকটি বিষয় বলতে চাই যে বিদ্যুতেরও বিভ্রাট তৈরি হয়েছে। সব মিলেই কিন্তু পরিস্থিতি খুবই নাকাল। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, আমি একটি বাসার কিচেনে এসেছি, অর্থাৎ যেখানে রান্না করা হয়। এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন, এই চুলাটি মূলত গ্যাসের যে লাইন রয়েছে সেই সংযোগের মাধ্যমেই জ্বলে থাকে। এখানে বলা হচ্ছে যে রাত 2টা থেকে ভোর 4টা পর্যন্ত এই সময় সামান্য মাত্র গ্যাস আসলেও দিনের বেশিরভাগ সময় এখানে কোনো সংযোগ পাওয়া যায় না। আমি একটু অন করার চেষ্টা করছি, দেখেন এই যে আমি চালু করলাম, চালু করে এই যে এই জায়গাটিতে আমি একটু আগুন ঠুকে দেওয়ার চেষ্টা করব। এই যে আমি এখানে আগুনের
ফুলকি লাগিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো চুলা জ্বলছে না। আমি আরো একবার চেষ্টা করব, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এখানে আগুনের ফুলকি লাগিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই চুলাগুলো একই অটো চুলা, এরপরেও যদি এখানে আগুন ঠুকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আগুন জ্বলে ওঠে। আমি আরেকবার চেষ্টা করি যে এই যে দেখেন আমি এখানে আগুন ঠুকে দেওয়ার চেষ্টা করছি, এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আগুন জ্বলছে না। এই বিড়ম্বনার মধ্যেই এই আবাসিক এলাকায় শুধু এই 60 ফিট নয়, এর পাশাপাশি ঝিলের পাড় নয়, এর পাশাপাশি মোহাম্মদপুর থেকে শুরু করে পুরান ঢাকা বা বেশ কিছু জায়গায় খুবই নাকাল অবস্থা পার করছেন যারা আসলে স্বাভাবিক মানে যারা নগরবাসী রয়েছেন, তারা আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই বিড়ম্বনা তাদেরকে ভোগাচ্ছে। অর্থাৎ একেই তো বাইরে বেরোতে পারছে না যানবাহনের জন্য, তার পাশাপাশি বাসা বাড়িতে গ্যাসের সংযোগ পাচ্ছে না, বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ পাচ্ছেন না, সবকিছু মিলে তাদের জন্য বেশ বিড়ম্বনাপূর্ণ একটা সমস্যা বা একটা অবস্থা তৈরি হচ্ছে, যেটা আসলে তাদেরকে ভোগাচ্ছে। একই সাথে সড়কের পাশে যে বিভিন্ন খাবারের দোকানগুলো দেখেছি সেখানেও লম্বা ভিড় দেখেছি, সেখানে আবার যারা রান্না করছে তারা বলছে যে সেখানে যে গ্যাসের সিলিন্ডার রয়েছে তার আবার চড়া মূল্য তৈরি হয়েছে। সব মিলে একটা নাকাল অবস্থা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো জ্যোতিকা, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। রাজধানীর গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন আতিক মেজবাহ লগ্ন। এই গ্যাস সংকটের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হাজিরা শিউলি এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। শুরুতে যেতে চাই চট্টগ্রামের শিউলির কাছে। শিউলি, কোন কোন এলাকায় গ্যাস সংকট রয়েছে, এতে শিল্পে উৎপাদনে কি ধরনের প্রভাব পড়েছে এবং সিএনজি স্টেশনগুলোর কি অবস্থা, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোতে যেটা আমরা দেখতে পেয়েছি, অনেক সিএনজি পাম্পই কিন্তু বন্ধ, যেহেতু গ্যাসের চাপ নেই, এবং যেগুলোতে গ্যাসের চাপ আছে সেগুলোতেই কিন্তু অনেক লম্বা লাইন, বিশেষ করে 100, 150, 200, 300 গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পেয়েছি, এবং সেখানে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, শিল্প কারখানা বিশেষ করে বড় গ্রাহক যারা, তারা কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং তাদের গ্যাসের চাপ কম থাকায় তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং দুপুর 12টা নাগাদ কিন্তু গ্যাসের চাপ কমে যাচ্ছে, যেখানে তাদের যেসব বিশেষ করে টেক্সটাইল কারখানা, ডাইং, ফিনিশিং, ওয়াশিং প্ল্যান্ট যাদের আছে, এবং যারা হচ্ছে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বা গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তাদের কারখানার প্রোডাকশন বা উৎপাদন চালিয়ে থাকেন, তারা বেশি দুর্ভোগে পড়েছেন। বর্তমানে আমি একটি নগরীর বাজিদ এলাকায় একটি টেক্সটাইল কারখানা আছে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে তাদের অনেকগুলো মেশিন বন্ধ হয়ে গেছে, এবং এখানে তারা কাপড় উৎপাদন করে থাকেন, এবং তারা বলছেন যে তাদের প্রোডাকশন প্রায় 30% কমে গেছে। সেই কারণে কিন্তু তারা বায়ারদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা ক্রেতাদেরকে কাপড় সরবরাহ করতে পারছেন না, তাদের উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে, এবং শ্রমিকরা অনেক সময় বসে থাকতে হচ্ছে। তো কতদিন নাগাদ, এবং যত দিন যাচ্ছে তাদের আর্থিক ক্ষতি বাড়ছে, এবং তারা বলছেন যে এমনিতেই কিন্তু বৈশ্বিক মন্দাসহ বিভিন্ন যুদ্ধের কারণে অর্ডার কম, সেক্ষেত্রে যদি তারা সময় মতো তাদের যে ক্রেতাদেরকে যদি কাপড় সরবরাহ করতে না পারেন, তাহলে তাদের যে আস্থা নষ্ট হয়ে যায়, এবং ক্রেতারা অনেক সময় ডিসকাউন্টের দাবি করে, এবং অনেক ক্ষেত্রে এয়ার শিপমেন্ট করতে হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু খরচ কয়েক গুণ বেড়ে যায়। তাই তারা দ্রুত এই সংকটে সুরাহা চাচ্ছেন, এবং কর্তৃপক্ষ, চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে চট্টগ্রামে স্বাভাবিক সময়ে সাধারণত পুরো চাহিদা বলা যায় 305 মিলিয়ন ঘনফুট, কিন্তু সাধারণত সবসময় কিন্তু তারা কিছু কম পেয়ে থাকে, এবং বর্তমানে যেহেতু একটি এলএনজি টার্মিনাল বন্ধ আছে অগ্নি দুর্ঘটনার কারণে, তাই তারা 3 থেকে 4 কোটি ঘনফুট গ্যাস কম পাচ্ছেন, এবং রেশনিং করে তারা এই পরিস্থিতি সামাল দিচ্ছেন। সেক্ষেত্রে তারা শিল্প গ্রাহক এবং ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলোতে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছেন, এবং বর্তমানে একটি সার কারখানা বন্ধ রয়েছে, শ্রীফল সার কারখানা, যেহেতু গ্যাস নেই। এর বাইরে কিন্তু আবাসিক খাত সংকট রয়েছে, সব এলাকায় না হলে বেশ কিছু এলাকায় গ্যাসের সরবরাহ নেই, এবং সেসব এলাকায় দেখা যাচ্ছে সকালের পর থেকে গ্যাস চলে যাচ্ছে, এবং দুপুরের পর গ্যাস আসছে। সেক্ষেত্রে গৃহিণীদের অনেক কষ্ট হচ্ছে, এবং তাদেরকে অনেক রাতের বেলা রান্না করে রাখতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে তারা রান্নাও করতে পারছেন না। তো আসলে পুরো সব ক্ষেত্রে কিন্তু এই দুর্ভোগ বা সংকট এবং গ্যাসের যে চাপ কমে যাওয়া বা সরবরাহ কমে যাওয়ার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। যদিকে এই ছিল আমার কাছে এখনকার নতুন সমস্যা। এ নিয়ে আরও জানবো সাভারের পরিস্থিতি হুমায়ুনের কাছ থেকে। হুমায়ুন, আবাসিকে গ্যাস সংকট কেমন দেখছেন? জ্যোতিকা, শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ের আবাসিকের গ্যাস সংকট কিন্তু চরমে পৌঁছেছে। এই স্থানীয় সাধারণ জনগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু রান্নার কাজ থেকে শুরু করে যে আনুষ্ঠানিক কাজকর্ম সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। আমি যদি একটু দেখাই, এটি হচ্ছে একটি সাভার পৌরসভার ভিতরে একটি অভিজাত এলাকা। এই এলাকাটিতে অনেক
বড় বড় সুউচ্চ ভবন রয়েছে। প্রতিটি ভবনে কমপক্ষে শতাধিক কিংবা 2 শতাধিকেরও বেশি বাসিন্দা কিন্তু বসবাস করছেন। তারা কিন্তু প্রত্যেকেই গ্যাস সংকটের মধ্যে রয়েছেন। আমরা যদি একটু দেখাই, গ্যাস সংকটের কারণে তারা সিলিন্ডার ব্যবহার করছেন, কেউ লাকড়ির চুলা ব্যবহার করছেন, পাশাপাশি ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। আমরা একটু দেখাতে চাই যে এই সুউচ্চ ভবনের নিচের যে অংশ দেখেন, অস্থায়ীভাবে কিন্তু তারা এখানে গ্যাস সিলিন্ডার নিয়ে এসছেন এবং এই গ্যাস সিলিন্ডার গুলো কিন্তু তারা রান্নার কাজে ব্যবহার করছেন। সে কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ চরমে পড়েছে। এলএনজি টার্মিনালের ত্রুটি এবং তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানির গ্যাস সরবরাহের ঘাটতির কারণেই কিন্তু এই সমস্যা পরিলক্ষিত হয়েছে। শুধু আবাসিকের সমস্যা বিষয়টি কিন্তু এমন নয়। আমরা কিন্তু দেখেছি শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া, ধামরাইতে শিল্প কলকারখানাগুলো রয়েছে, সেগুলোও কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে, এমন কথাই কিন্তু সাধারণ যারা পোশাক মালিক রয়েছেন এবং গার্মেন্টস কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন। এবং এইসব বাড়িগুলোর মধ্যে কিন্তু গ্যাসের জন্য একটি হাহাকার বিরাজ করছে, এমনটি অস্বীকার করার কিন্তু একেবারেই সুযোগ নেই। যদি একটু বলতে চাই, ট্যানারি শিল্প কিন্তু সাভারে রয়েছে। ট্যানারি শিল্প কিন্তু আমরা দেখেছি তারা গ্যাস সংকটের কারণে তাদের যে চামড়া প্রসেসিং এর একটি বিষয়, সেটি কিন্তু তারা সম্পূর্ণ করতে পারছে না। এবং পাশাপাশি বিশেষ করে আবাসিকের কথা যদি বলি, আবাসিক গ্রাহকরা কিন্তু ইতিমধ্যে সাভারের যে তিতাস বিতরণ অফিস রয়েছে আঞ্চলিক, সেটি কিন্তু ঘেরাও করে তারা 3 দিনের আলটিমেটাম দিয়েছিল। এই আলটিমেটাম কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা কথা বলেছি সাধারণ গ্রাহকদের সাথে, তারা বলছেন যদি তারা অতি দ্রুত গ্যাসের সংকট সমাধান করে গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হয়, তারা আবারও তিতাস গ্যাস যে আঞ্চলিক অফিস রয়েছে সেটি ঘেরাও করবেন। এই ছিল সাভার থেকে তিতাস গ্যাসের সর্বশেষ খবরাখবর নিয়ে আমার কাছে বিস্তারিত। গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। হাসিনা সরকারের সময় গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনা না করার কারণে সংকট তৈরি হয়েছে বলেও জানান অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের বিশ্ব যুব দক্ষতা দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে 2034 সাল পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বলেন, নতুন অর্থনৈতিক মডেলের মূল কেন্দ্রে রয়েছে বিনিয়োগ। 2034 সালের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে 60,000 কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার। এদিকে দেশে 15 থেকে 24 বছরের 40% মানুষ বেকার রয়েছে বলেও জানান তিনি। যিনি শিক্ষা প্রতিষ্ঠানে নাই, যিনি কর্মে নাই, যিনি প্রশিক্ষণে নাই, এই রকম সংখ্যা হচ্ছে 40%। তার মধ্যে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে নারীদের ক্ষেত্রে এটি 60%। এই পরিস্থিতি কেন হচ্ছে? কারণ যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড না রেখে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 3 দশকেও পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নাগরিক সুবিধা না থাকায় বাড়ি নির্মাণের আগ্রহ হারাচ্ছেন প্লট মালিকরা। 21,000 প্লট হস্তান্তরের বিপরীতে গড়ে উঠেছে মাত্র 3 শতাধিক বাড়ি বা স্থাপনা। সম্প্রতি ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয় পূর্বাচলকে। প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা মনে করেন, কাগজে কলমের সীমানা বদল হলেও মাঠ পর্যায়ে বাস্তবতার বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্য সফল না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত থাকছে মেহেরিন অ্যানির প্রতিবেদনে। 31 বছরে হস্তান্তর হয়েছে 21,000 প্লট, অথচ নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্র 3 শতাধিক প্লটের। রাজধানীর উপর জনসংখ্যার বাড়তি চাপ কমাতে এবং একটি আধুনিক পরিকল্পিত নগরীর লক্ষ্যে 6,150 একর জমির উপর 1995 সালে কাজ শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের। প্রায় 8,000 কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2013 সালে, কিন্তু এখনও এই প্রকল্পের কাজ করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কথা হলো প্লট মালিক জহিরুল ইসলামের সঙ্গে। 2009 সালে পূর্বাচলে প্লট বরাদ্দ পেলেও কাজ শুরু করেন 2025 সালে। নাগরিক সুবিধা না থাকায় আগ্রহ পাননি বাড়ি নির্মাণের। প্রশ্ন ছিল, এখন কি তবে নাগরিক সুবিধা মিলেছে? নাগরিক যে সুবিধাগুলো থাকার কথা ছিল, রাজুক বলছিল এগুলো হবে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক বাতি, তারপর সেফটি সিকিউরিটি, এইসবের অভাবে আমি শুরু করতে পারি নাই। তা আমাদের প্ল্যান পাস করানোর সময় আমাদের এখানে মেয়াদ দেওয়া ছিল 3 বছর। তো আমি এখন বাধ্য হয়েই আবার শুরু করে দিয়েছি এইসব সুবিধা ছাড়াও।
আরেকজন প্লট মালিক শাহজান মিয়াও জানালেন তার কথা। 2014 সালে প্লট বরাদ্দ পেয়েও এখনো পড়ে আছে তার জায়গা। রাজুকের জটিলতার কারণে লেন্দি হচ্ছে, নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না, যেমন পানি, বিদ্যুৎ আছে কিন্তু রোড লাইট নাই এবং নিরাপত্তা নাই। পরিকল্পনা অনুযায়ী পূর্বাঞ্চলের 30টি সেক্টরের আবাসিক প্লটের বেশিরভাগেরই নেই সীমানা প্রাচীর। অব্যবহৃত জায়গাগুলো কাজে লাগিয়ে অনেক মালিক বা স্থানীয় কৃষকদের দেখা যায় চাষাবাদ করতে। এছাড়া বহিরাগতদের অবাধ চলাচল এবং রাজুকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক জটিলতায় মালিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এখানে হলো গ্যাসের সমস্যা, বাজারের সমস্যা, যাতায়াতের গাড়ির সমস্যা। আজ আবার 4 বছর বাড়ি করছি, কিন্তু এখনো স্কুল কলেজের কোনো খবরই নাই। এই যে অবস্থা তারা কেউ দেখাও না। আমরা মনে হচ্ছে যে পূর্বাঞ্চল নতুন শহরে আছি, কিন্তু না, আমরা এখন একটা গ্রামের পরিবেশে আছি। তবে সম্প্রতি নিকারের বৈঠকে পূর্বাঞ্চলকে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতা থেকে ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয়েছে। এতে পড়ে থাকা খালি প্লটে বাড়ি নির্মাণে অচলাবস্থা কেটে যাবার পথ কি তাহলে তৈরি হলো? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে ইতোমধ্যে রাজুকের সাথে সমন্বয় করে প্রাথমিক রূপরেখা ও প্রস্তুতি শুরু করেছে তারা। আমরা রাজুক সহ বসে এটা সিদ্ধান্ত নিয়ে অপারেশনে চলে যাব। সেখানে আমাদের প্রশাসনিক ভবন থাকবে, জোনাল অফিস থাকবে। যখন কাজগুলো শুরু হয়ে যাবে তখন যারা এখানে প্লট মালিকরা যারা আছেন তারা নিজ উদ্যোগেই দেখবেন সেখানে কাজ শুরু করে দিবে। হয়তোবা তারা রাজুকের কাছে আবেদন করে একটা সময়সীমা নির্ধারণ করতে পারে। প্রশাসনিক জটিলতা দূর করতে এবং পূর্বাঞ্চল নতুন শহরকে বাসযোগ্য করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তবে কবে থেকে এই প্রকল্প শুরু হবে সে প্রশ্ন এড়িয়ে গেলেও প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এটাকে যাতে বাসযোগ্য করা যায় অতি দ্রুত, শুধু এটা না, আমরা ঝিলমিল সহ আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যারা প্লট বরাদ্দ গ্রহীতা, বিভিন্ন প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করতেছি তারা কেন যাচ্ছে না, তারা যেগুলো চায়, এবং তাদের যাতে দ্রুত ফাইলগুলো নিষ্পত্তি হয় সেই ব্যাপারে একদম সিরিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা মনে করেন, কাগজে কলমে সীমানা বদল হলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্যটি এখানে পুরোপুরি বিফল হওয়ার ঝুঁকিতে পড়েছে। এটা কিন্তু সরকারের যে বিকেন্দ্রীকরণের ধারণা সেটার বিপরীত পথে আমরা হাঁটছি। তাহলে ঢাকা আরও বড় হচ্ছে, ঢাকার প্রভাব আরও বড় হবে, ঢাকামুখীতা আরও বাড়বে। বরঞ্চ এটাকে আলাদা সিটি কর্পোরেশন কিংবা নারায়ণগঞ্জের সাথেও যদি না হতো তাহলে কিন্তু ঢাকামুখীতা আর কমতো। সঠিক পরিকল্পনা, উন্নয়ন নিয়ন্ত্রণ এবং আইনের শাসন নিশ্চিত হলেই পূর্বাঞ্চল বাসযোগ্য নগর হিসেবে গড়ে উঠবে বলে মত তাদের। নারায়ণগঞ্জ এবং গাজীপুরের প্রশাসনিক জটলা থেকে মুক্ত হয়ে পূর্বাঞ্চল এখন পুরোপুরি ঢাকার অংশ। যে পূর্বাঞ্চলকে ঘিরে নাগরিকরা একটি আধুনিক স্বপ্নের নগরীর প্রত্যাশা করেছিলেন, 3 দশক ধরে তা আটকে ছিল 3 জেলার প্রশাসনিক গোলকধাঁধায়। তবে ঢাকা সীমানার সাথে যুক্ত হয়ে সেই জটলা এখন কেটেছে। তবে এখন মূল চ্যালেঞ্জ রাজুকের কাগজে কলমের মাস্টার প্ল্যান আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সেবার মধ্যে সমন্বয় কতটা দ্রুত বাস্তবায়িত হয়। পানি, গ্যাস আর নিরাপত্তার মতো মৌলিক চাহিদাগুলো যদি আগামী দিনগুলোতে নিশ্চিত করা না যায় তবে এই নতুন শহর পুরোটাই শুধুই প্লটের এক বিশাল মরুভূমি হয়েই থেকে যাবে। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে উত্তাল সমুদ্র, ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় এলাকায়। 3 স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দরে। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, এখন আবহাওয়ার পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? এমন পরিস্থিতি কতদিন থাকতে পারে? জ্যোতিকা, এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে আর ঝড়ো বাতাস নেই, কিন্তু মৃদু বাতাস রয়েছে। আর এই মৃদু বাতাস এবং অস্বাভাবিক জোয়ার, এমনটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে। আর এখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। এবং সাগর এবং নদ নদী উত্তাল রয়েছে এখনও। আর বঙ্গোপসাগরের বুকে যে সকল মাছ ধরার ট্রলার ছিল সেগুলো কিন্তু এখনও নিরাপদ আশ্রয়ে মৎস্যবন্দর আলিপুর মহিপুরে অবস্থান করছে।
এছাড়া যে এই ভারী বৃষ্টিপাত না হলেও এখন যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করে উপকূলীয় অঞ্চলে যে শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু শ্রম বিক্রি করছেন, অনেকে কর্মস্থলেও ব্যস্ত সময় পার করছেন। তো এখানকার যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এই উড়িষ্যা অঞ্চলে কিন্তু গভীর নিম্নচাপটি অবস্থান করছে, আর এখন কিন্তু এই নিম্নচাপটি যখনই শেষ হবে এরপরের থেকে আরও 2 থেকে 3 দিন ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে উপকূলীয় অঞ্চল, এমনটি তারা জানিয়েছে। আর এখানকার যে আমরা স্থানীয় যে কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই মৌসুম এখন কিন্তু কৃষি মৌসুম শুরু হয়েছে, আমন ধান চাষাবাদও শুরু হয়ে গেছে। এর আগে ধারাবাহিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু কৃষকদের আমন বীজতলা নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো আবার পুনরায় তারা আবার বীজতলা তৈরি করেছেন। এখন যদি আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় আর পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি জোরালো না করা হয়, তাহলে কিন্তু আবার আমনের যে বীজতলা তৈরি করা হয়েছে সেগুলো নষ্ট হওয়ার শঙ্কার কথা জানিয়েছে। এজন্য কৃষকরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এবং কৃষি অধিদপ্তর যৌথ উদ্যোগে সচেষ্ট হয়ে কৃষকদের কৃষিকে ত্বরান্বিত রাখার জন্য পানি নিষ্কাশন ব্যবস্থা গতিশীলতা আনার জন্য তারা অনুরোধ করেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো এখানকার যে আমরা স্থানীয় যে সকল জেলা উপজেলা পর্যায়ের যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারাও কিন্তু এই দুর্যোগকে মাথায় রেখে তারা দুর্যোগ মোকাবেলার পাশাপাশি কৃষিকে আরও সমুন্নত রাখার জন্য তারাও সচেষ্ট রয়েছে এবং তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। এখনও কিন্তু উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে, সকল মাছ ধরা ট্রলা নিরাপদ আশ্রয় রয়েছে। আগামীকালকে থেকে যে সকল জেলেরা এখনও ঘাটে অবস্থান করছে তারা মাছ শিকারে যেতে পারবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীতে বাড়ছে নিম্নচাপের প্রভাব, সে খবর জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ। চট্টগ্রামে গেল মাসের তুলনায় চলতি মাসে 4.5 গুণ বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আগামী 2 মাস ডেঙ্গুর ভরা মৌসুমে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। এরই মধ্যে নগরীর সর্বাধিক আক্রান্ত 8টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে, এ নিয়ে কি বলছেন চিকিৎসকরা, আর এমন পরিস্থিতি মোকাবেলায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? জ্যোতিকা, আপনি জানেন যে বর্ষার মৌসুমটাতে বাংলাদেশে ডেঙ্গুর একটি প্রকোপ থাকে এবং গেল কয়েক বছর ধরেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে এবং এটি বেশ আলোচনায় রয়েছে। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যে উল্লেখযোগ্য সংখ্যক হারে কিন্তু ঘটে থাকে এবং সেই জায়গা থেকে চট্টগ্রামের পরিস্থিতি যদি বলি যে গেল 7 মাসের সঙ্গে যদি তুলনা করি, সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় 10 গুণ পর্যন্ত বেড়েছে। আর শুধুমাত্র গেল মাসের সঙ্গে তুলনা করলে আক্রান্তের সংখ্যা গেল মাসের তুলনায় কিন্তু 4.5 গুণ পর্যন্ত বেড়েছে। গেল মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 122 জন, সেখানে চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 457 জন এবং এই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 3 জন, তার মধ্যে 2 জনই কিন্তু চলতি মাসে মৃত্যুবরণ করেছেন। অতএব বোঝাই যাচ্ছে যে ডেঙ্গু কিন্তু ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে চট্টগ্রামে এবং চট্টগ্রামের নগরীর ভেতরে 8টি ওয়ার্ডকে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি এবং সেই জায়গাগুলোতে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পরামর্শ দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে দিনে 2 বেলা নিয়ম করে এবং নিয়ম অনুযায়ী যাতে মশার ঔষধ ছিটানো হয় সেই পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম নগরীর পাশাপাশি উপজেলাগুলোতেও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেই প্রেক্ষিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি এই অঞ্চলের একমাত্র টারশিয়ারি লেভেলের হাসপাতাল, সেই হাসপাতালে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এর পাশাপাশি রোগীদেরকে প্রধানত চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এবং এর বাইরে উপজেলা যেগুলো রয়েছে সেই সকল উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা করে ডেঙ্গু কর্নার খোলার কথাও কিন্তু জানানো হয়েছে এবং রোগী সংখ্যা বাড়লে সেখানে সিট সংখ্যা বা আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আরও নতুন ওয়ার্ড বা কর্নার খোলার প্রস্তুতিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে রয়েছে বলে জানানো হয়েছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই যেই স্বাভাবিক সিমটম রয়েছে, জ্বর, শরীরে ব্যথা, এ ধরনের সিমটম নিয়ে তারা ভর্তি হচ্ছেন, তবে কারো কারো ক্ষেত্রে মারি দিয়ে রক্ত পড়া, ডায়রিয়া সহ যেই শক সিনড্রোম রয়েছে সেগুলো কিন্তু
পরিলক্ষিত হচ্ছে এবং এমন পরিস্থিতিতে তারা স্বাভাবিক শক সিনড্রোম দেখা না গেলে তাদেরকে বাসায় যে চিকিৎসা পদ্ধতি সেই চিকিৎসা পদ্ধতি মেনে চিকিৎসা নেওয়ার কথা বলা হচ্ছে এবং যদি সেই শক সিনড্রোম দেখা যায় কিংবা কোনো রোগী যদি বেশি খারাপ অবস্থায় চলে যান তবে তাকে অবশ্যই হাসপাতালে ভর্তির কথা জানাচ্ছে। এবং প্রশাসনের প্রস্তুতির কথা যদি বলি, যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা পর্যাপ্ত সংখ্যক বেড এবং সেই সাথে ডেঙ্গু যারা শক সিনড্রোম আক্রান্ত হন বা বেশি সিভিয়ার হয়ে যান তাদের ক্ষেত্রে যে ফ্লুইড প্রয়োজন হয় সেই ফ্লুইড পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে এবং তাদের স্বাস্থ্যসেবা দিতে তাদের কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না বা কোনো ধরনের ঘাটতি নেই বলেও কিন্তু তারা জানিয়েছেন। এবং একই সাথে তারা এও বলছেন যে নিজেদের বাসাবাড়ির আঙ্গিনা যাতে সাধারণ মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেই ব্যাপারেও কিন্তু তারা সচেতন করছেন। তো চট্টগ্রাম থেকে আমার কাছে এই ছিল ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। জ্যোতিকা। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান। কোনোভাবেই থামছে না হামের চোখ রাঙানি। কবে নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তাও জানা নেই। বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, রাজশাহীতে হামের প্রাদুর্ভাব সম্পর্কে জানাবেন। জ্যোতিকা, হাম নিয়ে যে দুশ্চিন্তা, হাম নিয়ে যে ধরনের ভয়ভীতি ছিল গত মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত, সেই সময়গুলোতে আমরা দেখেছি যে রাজশাহীতে হামের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে অনেক বেশি ছড়িয়ে যায় এবং বিশেষ করে নওগাঁ, চাপাই এই অঞ্চলগুলোতে হাম রোগীর সংখ্যা কিন্তু অনেক বাড়ার ফলে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন কিন্তু আমরা দেখেছি যে সেই সময়গুলোতে 10 থেকে 15, কখনো কখনো আমরা দেখেছি যে 60 থেকে 70 জন পর্যন্ত রোগী হাম উপসর্গ নিয়ে কিন্তু এই মেডিকেলে এসে ভর্তি হয়েছেন। এবং সেই ধারাবাহিকতায় সেই সময়ের তুলনায় এখন যদি আমরা সেই দৃশ্য দেখি সেটা কিন্তু অনেক কমে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন 2 থেকে 3 জন শুধুমাত্র হাম উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হচ্ছে এবং তাদের মধ্যে মৃত্যুর ঘটনা কিন্তু কোনো ঘটনাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। এর আগে আমরা দেখেছি যে হাম উপসর্গ নিয়ে এখানে বিশেষ করে শিশু 5 থেকে 10 মাস বয়সী যেসব শিশু বা বয়সী সেসব শিশুদের কিন্তু রোগের আক্রান্ত হওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছিল এবং পরবর্তীতে যখন এখানে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয় সেই জায়গাগুলোতে ভ্যাকসিন এবং টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়। দ্রুত সময়ের মধ্যে টিকাদান কর্মসূচির ভিতরে নিয়ে আসার পরে সেই রোগের যে প্রাদুর্ভাব এবং মহামারী সেটি কিন্তু রোধ করা সম্ভব হয়েছে বলে এখানে যারা চিকিৎসকরা আছেন তারা বলছেন। পাশাপাশি ওই সময়গুলোতে আমরা দেখতে পেয়েছি যে এখানে হাম রোগের আক্রান্ত যেসব রোগী নিয়ে আসা হতো তাদেরকে চিকিৎসকরা সার্বক্ষণিকভাবেই পর্যালোচনা এবং তাদের পর্যবেক্ষণে রাখতো এবং আইসিইউয়ে ভর্তি করানো এবং পাশাপাশি তাদের জন্য আলাদাভাবে একটি ওয়ার্ড নিয়ে কিন্তু তাদের চিকিৎসা সেবা কিন্তু আলাদাভাবে ঘোষণা করা হয়েছিল এবং সেই সময়গুলোতে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিল। তারই ফলপ্রসূ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মাত্র 2 জন এবং হাম থেকে পরিত্রাণ পেয়েছে 3 জন এবং এখন পর্যন্ত 24 ঘন্টা সহ গত 2-3 মাস ধরে এখানে কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু একদমই জিরোর কোটায়। এই যে হাম রোগের প্রাদুর্ভাব এবং সেটিকে আসলে কমিয়ে নিয়ে আসার পিছনে এখানে চিকিৎসকরা যারা আছেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবে তদারকি এবং তাদের ভূমিকাটা ছিল অপরিসীম। পাশাপাশি এখানে তারা সার্বক্ষণিকভাবে সবসময়ই তাদের অর্থাৎ রোগীদের স্বজনদের এবং তাদের সঙ্গে যারা আসতো তাদেরকে কিন্তু পরামর্শ দিতেন যাতে এই রোগীকে আলাদাভাবে রাখা হয় এবং অন্যান্য যেসব সুস্থ শিশু আছে তাদের থেকে দূরে রাখা হয় এবং সুস্থ রোগী মানুষ যারা আছেন তাদের কাছ থেকে যাতে দূরে রাখা হয়, যার কারণে এই রোগের যে ছড়িয়ে পড়া যে প্রাদুর্ভাব সেটি কিন্তু কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে চিকিৎসকরা মনে করছেন যে আগামী হয়তো কিছুদিনের মধ্যে এখানে হাম রোগের যে প্রাদুর্ভাব যতটুকু আছে সেটি জিরোর কোটায় নিয়ে আসা সম্ভব হবে বলেও তারা মনে করছেন। জ্যোতিকা, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে হাম রোগের সবশেষ তথ্য। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মারুফ হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশকাল। এই রায় ও আদেশের পর জানা যাবে সারওয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে দিন ধার্য করেন। বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরকে শপথ পড়ানোর পর সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখতে করা আপিল আবেদনের ওপর আজ রায় হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিন বিষয়টির ওপর আবারও শুনানি হয়। শুনানি শেষে আপিল বিভাগ বুধবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। এই আদেশের মাধ্যমে সারওয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া ও সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট হবে।
আটক আন্দোলনকারীদের মুক্তি দিতে একদিনের আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। এর মধ্যে তাদের না ছাড়লে আবারও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি সংগঠনটির। শেষ মুহূর্ত পর্যন্ত বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সিজেপির মুখপাত্র। এদিকে আন্দোলনে সহিংসতার জেরে সিসিটিভি ফুটেজ দেখে 2873 জন শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ, যদিও তাদের বিরুদ্ধে আগেই বিভিন্ন অপরাধের মামলা ছিল। এদিকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তায় আইনি পোর্টাল ও সুরক্ষা তহবিল চালু করেছে সিজেপি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। আন্দোলনের মুখে ককরোচ জনতা পার্টি ও শিক্ষার্থীদের দাবি মেনে নিতে বাধ্য হয় মোদী সরকার। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিক্ষোভকারীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও পুলিশি হামলার বিচারের দাবিও মেনে নেওয়ার আশ্বাস পায় ককরোচ জনতা পার্টি। তবে বিহার ও বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে সিসিটিভি ফুটেজ দেখে শত শত শিক্ষার্থীকে নজরদারি, গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগ উঠেছে। এমন অবস্থায় আটক বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারকে একদিনের সময় বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি। এ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি না দিলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে সিজেপি জানায়, দেশের কোথাও কোনো বিক্ষোভকারী শিক্ষার্থীর বিরুদ্ধে জবরদস্তি বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এরই মধ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তায় আইনি পোর্টাল ও সুরক্ষা তহবিল চালু করেছে সিজেপি। हमारे प्रोटेस्ट को कॉल ऑफ किया था। বিক্ষোভের হুঁশিয়ারির পরই ককরোচ জনতা পার্টির সঙ্গে গভীর রাতে বৈঠকে বসে সরকারের প্রতিনিধি দল। 3 ঘন্টার বৈঠক শেষে সিজেপি মুখপাত্র জানান, মামলা প্রত্যাহার, আটকদের মুক্তি ও ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়া সহ তাদের সুরক্ষায় সরকার পুনরায় প্রতিশ্রুতি দিয়েছে। শুধু দিল্লি নয়, আসাম, বিহার সহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। जो वादे किए थे सरकार ने, हमें आशंका है कि वो शायद वादे नहीं रखे जाएंगे। तो वो साथ में ये गवर्नमेंट ऑफ बिहार होम डिपार्टमेंट का जो प्रेस रिलीज है जिसमें उन्होंने बोला है कि सारे एफआईआर वापस लिए जाएंगे प्रोटेस्टर्स के खिलाफ एंड फ्यूचर में भी कोई एक्शन नहीं लिया जाएगा, वो प्रेस रिलीज लेके आए थे। एंड साथ साथ हम लोग बैठ के ये डिस्कस कर रहे थे कि कौन कौन से दूसरे गवर्नमेंट्स हो सकते हैं, स्टेट गवर्नमेंट्स, जो ऐसे सिमिलर नोटिफिकेशंस निकाले जिससे प्रोटेस्टर्स को कोई हार्म ना आए। এদিকে যন্তর মন্তরে আন্দোলনের সহিংসতার ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। ফেসিয়াল রিকগনিশন ও পূর্বের রেকর্ড ঘেটে এরই মধ্যে প্রায় 3000 অপরাধীকে শনাক্ত করেছে পুলিশ, যাদের মধ্যে অন্তত 989 জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, ডাকাতি এবং যৌন নিপীড়ন সহ একাধিক মামলার রেকর্ড রয়েছে। এছাড়া এসব অপরাধীর অনেকের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে বলে দাবি পুলিশের। এদিকে সিজিবির ভবিষ্যৎ কর্মকৌশল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এছাড়া পাঞ্জাব প্রদেশে প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তানভীর জনি, এখন বিশ্ব। ফুটবল দল বদলে ইংলিশ ডিফেন্ডার জন স্টোনসকে দলে ফেরানোর দ্বারপ্রান্তে ইন্টার মিলান। ফ্রি এজেন্ট হিসেবে ইতালিয়ান এই ক্লাবে যাচ্ছেন এই ডিফেন্ডার। গেল মৌসুমে ম্যানচেস্টার সিটিকে বিদায় বলার পর থেকে ইতালিয়ান 2 জায়ান্ট ইন্টার মিলান এবং ইউভেন্টাসের নজর ছিল স্টোনসের দিকে, যদিও শেষ মুহূর্তে ইন্টার মিলানই অনেকটা এগিয়ে যায়। ইতালির একাধিক গণমাধ্যমের ভাষ্য, নেরাজুরিদের সঙ্গে এরই মাঝে চুক্তি পাকা করে ফেলেছেন ইংলিশ ডিফেন্ডার। একই দিকে স্টোনসের জাতীয় দলের সতীর্থ জর্ডান হেন্ডারসনের জন্য দৌড়ঝাঁপ করছে চেলসি। ব্রেডফোর্ড থেকে এই ইংলিশ মিডফিল্ডারকে দলে ফেরাতে কোনো অর্থই খরচ করতে হচ্ছে না চেলসির। আর তাদের নগর প্রতিপক্ষ আর্সেনাল এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ভিনিসিয়াসের জন্য। গানারদের বিশ্বাস, বড় অঙ্কের বেতন দিয়ে রিয়াল থেকে ভিনিসিয়াসকে আনতে পারবে তারা। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।